My name is Sajid Rahman, and I teach at the University of Liberal Arts, Bangladesh. So আমরা বাংলাদেশের সফল প্রযুক্তি উদ্যোক্তাদের সাথে কথা বলছি ইন্টারনেটের পাওয়ার এন্ড পসিবিলিটিস নিয়ে। আমাদের এই ইন্টারভিউ সিরিজটা ইজ পাওয়ার্ড বাই গ্রামীণফোন। আজকে আমাদের সাথে রয়েছেন বাংলাদেশের একজন সফল প্রযুক্তি উদ্যোক্তা এবং অ্যাঞ্জেল ইনভেস্টর মিসেস সাজিদ রহমান, হু ইজ দ্য ফাউন্ডার এন্ড সিইও অফ ডিজিটাল। সাজিদ ভাই, আপনাকে স্বাগতম আমাদের সাথে। Thank you, Jinder. Happy to be here. আপনি সাজিদ ভাই, শুরুতে আমরা জানি আপনি ঢাকায় পড়াশোনা করেছেন, বাংলাদেশে পড়াশোনা করেছেন। এরপরে ইউ ওয়েন্ট অন টু ওয়ার্ক ইন ডিফারেন্ট কোম্পানিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করার অভিজ্ঞতা হয়েছে অনেকদিন। তো আপনি যদি শুরুতে আমাদের আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং কিভাবে আপনি বাইরে কাজ করেছেন, এরপরে দেশে টেলিনর হেলথে আপনার জার্নি, শুরুর দিকের গল্পটা যদি আমাদেরকে একটু বলতেন। থ্যাঙ্কস। তো আমি বাংলাদেশেরই একেবারে গড়ে ওঠা। আমি বড় হয়েছি ঢাকাতে। দেন আই স্টাডিড আপনার ঢাকা ইউনিভার্সিটিতে, সো আমি ওখান থেকে মাস্টার্স করেছি। মাই ফার্স্ট জব ছিল আপনার ব্যাংকে, হ্যাঁ, সো একটা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে। So Standard Chartered Bank, I started in Bangladesh. সেখান থেকে আস্তে আস্তে, I went up the ladder. I was running the consumer banking Bangladesh, and then Standard Chartered has this international manager program where they take some of their talents and place them across different markets. So সেখান থেকে আমার বিভিন্ন দেশে কাজ করা শুরু হয়। So I left Bangladesh আপনার 2006 দিকে, and then I started working in many markets in Africa, Middle East, Asia. Last was in Indonesia. যেখানে I was working with the Standard Bank, running this, the bank, and then I was hired by Telenor. It's a Norwegian telco based out of Norway, but Bangladeshe যারা Grameenphone নামে পরিচিত, যেখানে তাদের একটা majority share আছে. So I was hired by Telenor to build a global health business. If you look around, telco companies across markets are trying to, because telco is becoming a utility, the connections, mobile phone connections, so they are building digital services on top of it. So Telenor has done it in many markets on financial services in Pakistan, Myanmar, other places. And Bangladesh, they wanted to do, starting with health and then wanted to take it globally. So I was hired to build that whole global health business. So that's my move from banking to health sector, and coming here, setting up Telenor Health. আমরা তো আজকে কথা বলছি ইন্টারনেটের পাওয়ার এন্ড পসিবিলিটিস নিয়ে, এন্ড উই নো যে বিকজ অফ ইন্টারনেট দ্য কস্ট অফ স্টার্টিং বিজনেস হ্যাজ গন ডাউন সিগনিফিকেন্টলি। সো আপনি যদি আমাদেরকে বলতেন মানে আপনি যখন আপনারা টেলিনর হেলথে কাজ শুরু করছিলেন, হাউ ডিড কাইন্ড অফ ইন্টারনেট হেল্প ইউ কাইন্ড অফ গেট স্টার্টেড, সেটা আমাদের জন্য বলতেন। আমাদের কিন্তু টেলিনর হেলথের মূল হাইপোথিসিসটাই ছিল যে আমরা ইন্টারনেটের যে শক্তিটা সেটাকে হারনেস করে উইল ডেলিভার গুডস অ্যান্ড সার্ভিসেস টু মিলিয়ন্স অফ পিপল। আপনি যদি দেখেন যে গ্লোবালি হেলথ কেয়ার হ্যাজ নট বিন ডিসরাপ্টেড মাচ। আমরা যদি দেখি ফুড ডেলিভারি বা ট্যাক্সি বা মিউজিক স্ট্রিমিং, ওগুলোতে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, একটা বিরাট ডিসরাপশন এসছে বিকজ অফ ইন্টারনেট। কিন্তু হেলথ কেয়ারে ওই স্কেলে ডিসরাপশন এখনো আসেনি। বাট আমরা গত করোনা ভাইরাসের আমলে এবং তার কয়েক আগের বছর থেকে আমরা দেখছিলাম যে ইজ এ ডিসরাপশন কামিং ইন। সো একটা বড় কনসেপ্ট হচ্ছে ডিজিটাইজেশন অফ সার্ভিসেস। আমরা যদি একটা বই চিন্তা করি, একটা বই যদি আমরা 100 জনকে দিতে চাই এবং সেই বইটাকে যদি আমরা প্রিন্ট করি, তাহলে 100টা প্রিন্ট করতে সেটার কাগজের খরচ আছে, কালির খরচ আছে, ডিস্ট্রিবিউশন খরচ আছে, দোকানের খরচ আছে। কিন্তু আমরা সেই বইটাকে যদি ডিজিটাইজ করে ফেলি, আমরা যেমন কিন্ডল বর্ণনা যেটা আছে একটা ইলেকট্রনিক বুকে কনভার্ট করি, তখন কিন্তু আমি সেই বইটা সারা পৃথিবীতে 1 লক্ষ বা 10 লক্ষ দিতে পারি, যেটা যেন আমার কোনো খুবই মার্জিনাল খরচ হবে, অ্যাডিশনাল খরচ খুবই কম। তো আমি এই ডিস্ট্রিবিউট করছি ধরেন 10 লক্ষ লোককে উইদাউট কম্প্রোমাইজিং দ্য কোয়ালিটি অফ দি বুক। সো হেলথ সেক্টরে যদি আমরা এই কনসেপ্টটা নিয়ে আসতে চাই যে আমরা হেলথ সার্ভিসটাকে ক্যান বি ডিজিটাইজ, যেখানে উই ক্যান ডেলিভার ইট টু মিলিয়ন্স অফ পিপল অ্যাট এ ভেরি লো কোয়ালিটি, অ্যাট এ ভেরি লো কস্ট উইদাউট কম্প্রোমাইজিং দ্য কোয়ালিটি, তখনই ডিজিটাইজেশন বা ইন্টারনেট ছাড়া কোনো অপশন নাই। So আমাদের whole proposition of Telenor Health was to build that digitization of healthcare services on top of internet connectivity. এবং internet was probably the backbone based on which our company was based. জি, এন্ড আপনি রাইটলি পয়েন্ট আউট করেছেন যে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি এবং এডুকেশন, আমি বলি অলওয়েজ যে
এখনো আমরা টেকনোলজি অতটা ডিসরাপ্ট করিনি যেভাবে অন্যান্য অনেক ইন্ডাস্ট্রিতে করেছে। এন্ড ইটস নট ইজি। সো এগেইন আপনি তো ইনভেস্টরের অ্যাঙ্গেল থেকেও দেখেন যে যখন অনেক স্টার্টআপকে ইন্টারভিউ করেন, ইউ সি not many people are kind of willing to start something because it's challenging. So এই একটা জায়গায় আপনি শুরু করতে গিয়ে আপনার কি মনে হয়, what are some of the challenges that you faced initially? হেলথ কেয়ারের একটা বড় ব্যাপার কি, এটা হচ্ছে খুবই ধরেন আপনি একটা রাইড শেয়ারিং অ্যাপ ডাউনলোড করলেন। হ্যাঁ, সেটা উবার হতে পারে, লিফট হতে পারে, পাঠাও হতে পারে, সহজ হতে পারে। এবং আপনি ওই রাইড শেয়ারিং অ্যাপটা ইউজ করে একটা গাড়ি ডাকবেন, আপনি প্রেস করলেন, গাড়িটা আসলো। 5 মিনিট আসার কথা সেটা 10 মিনিট আসলো, 15 মিনিট আসলো, অথবা আসলোই না। ড্রাইভার এক পর্যায়ে বললো যে আমি ব্যস্ত, আসতে পারবো না। এই এক্সপিরিয়েন্সটা আপনার কাছে নেগেটিভ হবে, আপনি হয়তো অ্যাপটা পছন্দ করবেন না, বাট এটা আপনার লাইফটাকে খুব একটা বড় কোনো ইম্প্যাক্ট নাই আপনার লাইফে, ইউল গো অন আপনার কাজে। হেলথ কেয়ার কিন্তু সেরকম না। হ্যাঁ, হেলথ কেয়ারে আপনি যখন একটা ডক্টরের সাথে কথা বলতে চাচ্ছেন, সেটা ক্যান বি ভেরি ইমার্জেন্সি, ইনফ্যাক্ট সেটা ক্যান বি আপনার লাইফ অ্যান্ড ডেথের ব্যাপার। সেখানে যদি আপনি ডক্টরের সাথে ভালো অ্যাক্সেসটা না পান, বা ডক্টরের সাথে যদি আপনি কোয়ালিটি কনসালটেশন না পান, তাহলে কিন্তু এটার একটা বিশাল ইম্প্যাক্ট আছে আপনার। ইট মে চেঞ্জ আপনার পুরো লাইফের কোর্সটাকে। হ্যাঁ, সো আমরা এই জন্য যখনই আমরা হেলথ কেয়ার চিন্তা করি, আমরা চিন্তা করি যে ডক্টর আমার সামনে বসবেন, আমার সাথে কথা বলবেন, আমার পালস মাপবেন, আমার রিপোর্ট দেখবেন। একটা ডক্টর আমার সাথে ডিজিটালি পুরা কনসাল্ট করে আমাকে আমার পালস না মেপে আমাকে একটা ওষুধ দিয়ে দিচ্ছেন, এটা কিন্তু একটা বিরাট বিহেভিয়ারাল চেঞ্জ। এবং হেলথ কেয়ারে যেহেতু এটার ইম্প্যাক্ট অনেক বেশি, বিহেভিয়ার চেঞ্জটা অনেক ডিফিকাল্ট। তো সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হেলথ কেয়ারের ক্ষেত্রে। আপনি যদি দেখেন যে পৃথিবীতে যে ইলেকট্রনিক যে ইন্টারনেট কোম্পানিগুলো খুব বড় হয়েছে, আমাজন, হ্যাঁ, বা গুগল, এরা কিন্তু একটা মানুষের বিহেভিয়ার চেঞ্জ করেছে, এবং একটা মানুষ না, 1 লক্ষ মানুষ না, 1 কোটি মানুষ, 100 কোটি মানুষের বিহেভিয়ার চেঞ্জ করেছে। কিভাবে করেছে? যে আমাজনের আগে আপনি জিনিসপত্র কেনাটা ওইভাবে চিন্তা করতেন না, আপনি ভাবতেন দোকানে গিয়ে কিনবেন। গুগলের আগে আপনি একটা ইনফরমেশন খুঁজলে আপনি লাইব্রেরিতে যেতেন। সো এরা এই বিহেভিয়ারটা একটা ফান্ডামেন্টালি চেঞ্জ করে ফেলছে। সে কাজে হেলথ কেয়ারের ক্ষেত্রে যদি আমরা একটা বড় স্কেলের ইন্টারনেট বেসড হেলথ কেয়ার কোম্পানি করতে চাই, আমাদের বিহেভিয়ারটা একটা চেঞ্জ করতে হবে, একটা ফান্ডামেন্টালি চেঞ্জ করতে হবে, এবং একটা ম্যাসিভ স্কেল। যেটা আমাদের হেলথ কেয়ার কোম্পানির জন্য ওয়াজ দ্য ফার্স্ট অ্যান্ড স্টিল দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। সেকেন্ড চ্যালেঞ্জ অফকোর্স আপনার ডেটা কালেকশন। হ্যাঁ, আপনি ধরেন আপনি হেলথ কেয়ার যেহেতু একটা সাকসেসফুল কনসালটেশন ডিপেন্ডস অন দ্য প্রপার আপনার ক্যাপচার অফ ডেটা দ্য পেশেন্ট পয়েন্টস, সেটা হেলথ কেয়ারের ক্ষেত্রে এখনো ওই স্কেলে ইমপ্রুভ করেনি। ধরেন আমি একজন ডাক্তারের সাথে সামনাসামনি বসে উনি যদি আমার পালস মাপেন, বা আমার ব্লাড প্রেশার মাপেন, বা ধরেন গ্লুকোজ মাপেন, যে রেজাল্টটা পাবো, আমি যদি একটা পেশেন্টকে ছেড়ে দিই ওই ডেটাগুলো কালেক্ট করতে, আমরা কিন্তু ওই কোয়ালিটির রেজাল্ট নাও পেতে পারি। As a result, doctor consultation too may be impacted. So this is another big challenge for scaling healthcare through digitally. কারণ আমাদের data capture may not always be right. So these would be the two big challenges. তারপরে অন্যান্য টিপিক্যাল কোম্পানি সব চ্যালেঞ্জ থাকে আপনার getting the right team, funding, ওই চ্যালেঞ্জগুলো তো আছে। জি, আহ, আ- আপনি আপনি বলছিলেন যে টেকনোলজি অ্যাডপশন এবং বিহেভিয়ার এবং মাইন্ডসেটের পরিবর্তন আমরা দেখে থাকি যে কোনো নতুন টেক স্টার্টআপ আর ইন্টারনেট স্টার্টআপের ক্ষেত্রে যেটা হয়, দ্যাটস প্রবলি দ্য বিগেস্ট চ্যালেঞ্জ, যে ইনিশিয়ালি লোকজনকে এডুকেট করা, মানসিকতায় পরিবর্তন করা আনাটা বেশ একটা বড় চ্যালেঞ্জ। ইনো যে প্যান্ডেমিক, এই যে করোনা ভাইরাস প্যান্ডেমিক, যেটা আমাদের সবাইকে একদম বাসার মধ্যে বন্দি করে রেখেছে, কিন্তু আমি একদিক থেকে দেখি এটা প্রবাবলি ব্লেসিং ফর লট অফ টেকনোলজিক্যাল কোম্পানিজ, যে আমাদের দেশে ফর সাম রিজন পিপল কোনো না কোনো কারণে অ্যাওয়ার্ড থাকলেও ইন্টারনেটে সার্ভিস নেওয়ার ক্ষেত্রে একটু সংশয় অলওয়েজ। ডাক্তার কিভাবে আবার আমি অনলাইনে দেখাবো, মানে মেসেজিং এ কিভাবে ডাক্তার দেখাই, তো ওরকম একটা ডাক্তার তো আমাকে যাব, উনি ফিজিক্যালি আমার সাথে ইন্টারাক্ট করবেন, এরকম একটা ব্যাপার ছিল। গত 3-4 মাসে আমার অভিজ্ঞতা যেটা হয়েছে, অনেকাংশে আমরা দেখেছি টেলিহেলথ বেড়ে গিয়েছে, টেলিমেডিসিনটা বেড়ে গিয়েছে। তো আপনার কাছে কি মনে হয় এখানে প্যান্ডেমিক একটা অ্যাক্সেলারেটর হিসেবে কাজ করতে পারে যে অ্যাডপশনের ক্ষেত্রে? হ্যাঁ, এটা না একটা বিশাল একটা ইম্প্যাক্ট। আমি কয়েকটা অ্যাঙ্গেল থেকে ইম্প্যাক্ট আসছে। একটা হচ্ছে আপনার হেলথ কেয়ার অ্যাজ এন ইন্ডাস্ট্রি ইজ ইম্প্যাক্টেড দুইভাবে। একটা হচ্ছে যে ধরেন আমাদের ওভারঅল ইকোনমি তো প্যান্ডেমিকের কারণে একটা একটা গোয়িং থ্রু চ্যালেঞ্জেস সারা পৃথিবীতে। তার ফলে লোকজনের ইন্ডিভিজুয়াল ইনকাম উইল গো ডাউন, অ্যান্ড লট অফ পিপল যারা হয়তো আগে মিড লেভেলের মিডল ক্লাস ছিলেন, বা দে উইল প্রবাবলি গো স্লাইটলি বিলো ইন টার্মস অফ ইনকাম, রাইট?
সো ওই ইনকাম যখন কমে যায় তখন ওনারা যে হেলথ কেয়ারের যে খরচটা করতেন, হেলথ কেয়ার কস্ট সেটার অ্যামাউন্টটা কমে যাবে। সেটা গেল একটা দিক। আবার অন্যদিকে আপনি যদি হসপিটাল চিন্তা করেন, হসপিটালরা এতদিন ধরে যেভাবে সার্ভিস দিয়ে আসছিল বিকজ অফ প্যান্ডেমিক, তাদেরও বিজনেস মডেলটা ইজ গেটিং ইম্প্যাক্টেড, রাইট? সো আমরা একদিকে ডিমান্ডের একটা চ্যালেঞ্জ দেখছি, একদিকে সাপ্লাইয়ের একটা চ্যালেঞ্জ দেখছি। এই সিচুয়েশনে আপনার ডিজিটাল হেলথ কেয়ার বা হ্যাজ এ বিগ রোল টু প্লে। কারণ আমরা প্যান্ডেমিকের সময় দেখেছি অলরেডি, আপনি যে পয়েন্টটা বলছেন যে একটা টেলিহেলথে একটা বিরাট শিফট হচ্ছে এবং লোকজন এখন অনেক কনসালটেশন করতে মানে অনেক কমফোর্টেবল। এর ফলে বিহেভিয়ার চেঞ্জটা হ্যাজ অলরেডি স্টার্টেড হ্যাপেনিং। কিন্তু এই যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের যে ইম্প্যাক্টটা হচ্ছে প্যান্ডেমিকের কারণে, এর দুই তিনটা ইম্প্যাক্ট আছে। একটা হচ্ছে যে আহ, আপনার ডেটা ক্যাপচারটা, আগে যেটা হতো কি, ডিজিটাল হেলথের একটা সেন্ট্রাল অ্যাজাম্পশন ইজ দ্য ক্যাপচারিং ডেটা, যেটা ইজ এ কন্টিনিউয়াস থিং। হ্যাঁ, আপনি যদি ডিজিটাল হেলথ নেন, আপনি যে পয়েন্টে আপনার বাসা থেকে আরম্ভ করে আপনি যে পয়েন্টে কনসাল্ট করছেন এবং তারপরে যে লুপটা আবার আপনার কাছে ফিরে যাচ্ছে, ইটস এ কন্টিনিউয়াস ডেটা ক্যাপচার, রাইট? যেটা যদি আপনি ট্র্যাডিশনাল হেলথ কেয়ার মডেলে ভেরি ডিফিকাল্ট, কারণ বিভিন্ন সাইলোতে ডেটাটা ক্যাপচার হয়। যখন ডিজিটাল হেলথ আসবে, দ্যাট উইল বিকাম আ সেন্টার। সো ডেটা ক্যাপচার বাই ডিজিটাল হেলথ উইল কন্টিনিউ টু বি এট দ্য সেন্টার অফ দ্য হেলথ কেয়ার সার্ভিস। সেটা একটা। দ্বিতীয়টা যেটা হচ্ছে কি, আমরা ডিজিটাল হেলথ বলতে আপনি যে এক্সাম্পল দিলেন টেলি হেলথ ওভার ভিডিও, হ্যাঁ, ওইটা ওইটা ইজ হোয়াট উইল সি এট দ্য ফার্স্ট ইনস্ট্যান্স। বাট এটা কিন্তু আরেকটা বিরাট ইম্প্যাক্ট হচ্ছে, সেটা হচ্ছে কি যে at any point of time digital health is opening up a huge capacity. কিভাবে? কারণ হচ্ছে যে আপনি আগে ধরেন, আপনি যদি চিটংয়ে থাকতেন বা বরিশাল বা খুলনা বা রাজশাহী, আপনি যদি একজন ঢাকার ডাক্তারের সাথে আলাপ করতে চেতেন, তাহলে কিন্তু আপনাকে অনেক ঢাকা এসে আলাপ করে কনসাল্ট করতে হতো। কিন্তু বিকজ অফ ডিজিটাল হেলথ কেয়ার, আপনি কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ইউ ক্যান টক উইথ এ ডক্টর এবং যে কোনো সময়, রাইট? সো আপনার ডক্টরের ক্যাপাসিটি হ্যাজ সাডেনলি মাল্টিফোল্ড, হ্যাঁ, মানে অনেক গুণ বেড়ে গেছে। এবং এই যে ভার্চুয়াল যে ক্লিনিক যে কনসেপ্টগুলো আসতেছে, সেটার কারণে, এই ক্যাপাসিটি ইনক্রিজের কারণে আমাদের হেলথ কেয়ার একটা বিশাল ইম্প্যাক্ট হবে। কারণ লোকজনের হেলথ কেয়ার অ্যাক্সেসটা উইল ইমপ্রুভ। সো দ্যাটস দ্য সেকেন্ড থিং। দ্য থার্ড থিং যেটা হবে, যে একটা রেগুলেটরি চেঞ্জ হবে। আমরা আমেরিকাতে অলরেডি এটা দেখতে পাচ্ছি যে আমেরিকাতে ডিজিটাল হেলথ রিলেটেড অনেক, মানে আমেরিকাতে একটা ছিল যে একটা স্টেটে একজন ডক্টর অন্য স্টেটে কনসাল্ট করতে পারেন না। বিকজ অফ দিস প্যান্ডেমিক দ্যাট রেগুলেশন হ্যাজ চেঞ্জ। হ্যাঁ, আমেরিকাতে এখন ওই অ্যাক্রস বর্ডার কনসালটেশন শুরু করে দিয়েছে। সো রেগুলেশন, আমি প্রথমে যে পয়েন্ট আমরা বলছিলাম যে হেলথ কেয়ারের টেকনোলজির ইম্প্যাক্ট ওইভাবে আমরা অনেক সময় দেখি না, তার কারণ হচ্ছে হেলথ কেয়ার ইজ এ ভেরি রেগুলেটেড ইন্ডাস্ট্রি, এবং রাইটলি সো। এবং অনেক বড় বড় হসপিটাল কিন্তু এই রেগুলেশনের মধ্যেই হয়ে উঠেছে। আমার ধারণা এই প্যান্ডেমিকের কারণে রেগুলেশন উইল বিকাম মোর ফোকাস টু ডিজিটাল হেলথ কেয়ার অ্যান্ড উইল হেল্প দ্য গ্রোথ অফ দ্য ডিজিটাল হেলথ কেয়ার। সো এই তিনটা ফোর্স যখন একসাথে হচ্ছে, তখন আমরা দেখতে পাই যে প্যান্ডেমিকের একটা বিশাল পজিটিভ ইম্প্যাক্ট আছে ডিজিটাল হেলথের উপরে। অন দ্য ফার্স্ট পয়েন্ট অফ অ্যাডাপশন, আমরা বাংলাদেশে দেখছি যে আমরা যেহেতু অফ দ্য লার্জেস্ট এবং আমরা অনেক কিছু করি হেলথ কেয়ার স্পেসে, আমাদের জাস্ট কনসালটেশন হ্যাজ গন আপ অলমোস্ট 3 to 4 টাইমস। হ্যাঁ, এই টাইমে আগে আমরা ধরেন 800 to 1000 কনসালটেশন করতাম, and it's going up to 4-5,000 a day. So it has significantly gone up. আগে আমরা হয়তো খালি ভিডিও করতাম, আগে খালি টেলিফোনে করতাম, ভিডিও চ্যাট বিভিন্নভাবে কনসালটেশনটা বাড়ছে। সো ওই বিহেভিয়ারটা হচ্ছে, বাট অন্যান্য দিক থেকেও একটা হেলথ কেয়ার একটা বিশাল ইম্প্যাক্ট আসছে প্যান্ডেমিকের কারণে। জি, আমি পার্সোনালি যেভাবে দেখি সাজিদ ভাই, যে ইটস ফ্যাসিনেটিং আর কি, আগামী 10 ইয়ার্স এ কোথায় যেতে পারে হেলথ কেয়ার, বিকজ দি পটেনশিয়াল ইজ ইমেন্স আমার দৃষ্টিতে। যেমন নাও এডেজ আমরা কি করি, আমরা যখনই কোনো না কোনো ভাবে অসুস্থ বোধ করি তখন ডাক্তারের কাছে যাই, এবং ডাক্তার হয়তো একটা টেস্ট করেন, তাহলে ওনাদের কাছে থাকে একটা ডেটা পয়েন্ট, আপনি স্মার্ট ওয়াচেস এটার কারণে বা ডিফারেন্ট আপনি ধরেন হেলথ অ্যাপের কারণে ডাক্তারদের যেটা হবে, হয়তো বা আপনি একটা ডেটা পয়েন্টের জায়গায় অনেকগুলো ডেটা পয়েন্ট থাকবে, এন্ড দেন প্রবাবলি দিস অ্যাপ উইল বি এবল টু কাইন্ড অফ প্রেডিক্ট কি হচ্ছে। সো আপনি তো ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, আপনি কি দেখেন যে ফিউচারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে কিভাবে পজিটিভ একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে? ওটা আপনি যেটা বলেন এক্স্যাক্টলি। সো আপনি চিন্তা করেন যে আগে কিন্তু আপনার ডেটাটা ক্যাপচার হতো অনলি ওয়েন ইউ ওয়েন্ট টু হসপিটাল। আপনি হসপিটালে গেলেন, ডাক্তারের সাথে দেখা হলো, ডাক্তার আপনার সব ভাইটাল স্ট্যাটিস্টিক সবকিছু নিয়ে দেন হি ডিড হিজ প্রেসক্রিপশন। সো দ্যাটস দ্য পয়েন্ট, দ্য ডেটা ইজ ক্যাপচার, ইলেকট্রনিক হেলথ রেকর্ড বলি বা যেটাই বলি, এটা হেলথ রেকর্ডে ক্যাপচার। এখন কিন্তু এই যে বিকজ অফ স্মার্ট ওয়াচ, ফিটবিট এবং এগুলা এগুলা আমার প্রফেশনাল অনেক ভার্সনস আছে। সো সো এখন কিন্তু ডেটাটা ইজ বিকামিং এ কন্টিনিউয়াস ক্যাপচার। হ্যাঁ, আপনি বাসায় বসে আছেন, আপনার ডেটা ক্যাপচার হচ্ছে। আপনি
রাস্তায় হাঁটছেন, আপনি খাওয়া দাওয়া করছেন, আপনার ডেটা কিন্তু ক্যাপচার হচ্ছে, এবং দিস ডেটা ইজ গেটিং এ বিট পার্ট অফ দ্য হোল ইলেকট্রনিক হেলথ, যেটা ডিজিটাল হেলথ কেয়ার ক্রিয়েট করছে। সো এইটা একটা ম্যাসিভ ডেটা এবং ইনসাইটস। হ্যাঁ, আপনার একটা ডক্টর কিন্তু সবচেয়ে ভালো কনসালটেশন করতে পারবেন যখন আপনার ব্যাপারে সবচেয়ে বেশি ইনসাইটস পাবেন, সবচেয়ে বেশি ডেটা পয়েন্ট পাবেন। সো আগে যদি একটা ডক্টর 10টা ডেটা পয়েন্ট বেসিসে একটা ডিসিশন নিতেন, এখন হয়তো উনি বিকজ অফ ডিজিটাল হেলথ কেয়ার হিল বি মেকিং দ্য ডিসিশন অন এ 10,000 ডেটা পয়েন্টস, রাইট? সো এখানে কনসালটেশন উড সিগনিফিকেন্টলি ইমপ্রুভ। এর অবভিয়াসলি আরেকটা সাইড হচ্ছে যে ইফ ইউ হ্যাভ দ্যাট মাচ ডেটা পয়েন্ট, তখন অবভিয়াসলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসে। সো এআই উইল কাম ইন, কারণ এত ডেটা যখন থাকবে তখন এআই উইল ইমপ্রুভ অন এভরি এরিয়াস। আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে ডায়াগনস্টিক্স এর ক্ষেত্রে if you do a regular diagnostic, cancer ক্ষেত্রে the diagnostics is usually correct around after 80-85% cases, and there is a possibility in the rest 15-20 cases it's wrong. বাট আপনি যদি একটা ফিজিক্যাল ডক্টর এবং একটা এআই কে ওর সাথে এক করে তারপর যদি ডায়াগনোসিসটা করেন, দেন অ্যাকুরেসি রেট গোজ আপ টু অলমোস্ট 97-98%। এবং এটা কিন্তু অলরেডি অ্যাপ্লিকেবল হচ্ছে, বিভিন্ন দেশে এটা ইউজ হচ্ছে। আরেকটা বড় ব্যাপার হচ্ছে যেটাকে বলে আপনার ক্রিসপার টেকনোলজি আছে, যেটা ডিএনএ এডিটিং। সো এটা নিয়ে অনেক কাজ হচ্ছে। CS9 বলে একটা ডিএনএ কোম্পানি আছে, যেটা Cas9 সেই ফর্মুলা ইউজ করে অলরেডি ডিএনএ তে অনেক কাজ হচ্ছে, যেটার একটা লং টার্ম ইম্প্যাক্ট আছে। এই যে ভ্যাকসিন নিয়ে যে কাজটা হচ্ছে এখন, আপনারা there are different ways of developing vaccine. একটা যেটা এই প্রথম অ্যাপ্লাই হবে, যেটা মডার্না যেটা করছে, এটা হলো mRNA। সো দিস ইজ দ্য ইউজুয়ালি ভ্যাকসিন যেটা করে, দে পুট ওই ডিজিজের ভাইরাসেরই একটা শরীরের মধ্যে দিয়ে শরীরটাকে ইমিউন সিস্টেমটাকে কাজ করে। mRNA উইল বি দ্য ফার্স্ট টাইম যেখানে ওই ভাইরাসটাকে ইউজ না করে ডাইরেক্ট আপনার শরীরে mRNA একটা আপনার শরীরের ইমিউন সিস্টেমটাকে আগে থেকে equipped করবে to fight the virus. এবং এটা will be the first time this will be commercialized worldwide, এবং modernized quite advanced. এইটা যদি হয়, I mean, it opens up so many doors, কারণ আপনি তখন আমাদের তো মানে হেলথ কেয়ারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সবচেয়ে হলি গ্রেল যেটা বলে, সেটা হচ্ছে আমাদের বডিটাকে ইমিউন করে ফেলা। হ্যাঁ, নট অনলি করোনা ভাইরাস, অল সোর্স অফ ডিজিজেস, আপনার ব্লাড প্রেশার। আমি যদি আমার বডিটাকে আসলে ওই স্কেলে নিয়ে যেতে পারি যে এটা ইট সর্ট অফ ফাইটস অল সোর্স অফ ডিজিজেস, তাহলে কিন্তু ইউর বেসিক্যালি রিচিং দ্য হলি গ্রেল অফ হেলথ কেয়ার। হ্যাঁ, মানুষের অসুস্থ সহজে হবে না। সো দ্যাট ইজ ওয়্যার এই টেকনোলজি ইজ হেডিং। এবং আমার মনে হয় এই যত এটা প্রোগ্রেস হচ্ছে তত, এবং mRNA উইল বি দ্য ফার্স্ট অ্যাটেম্প্ট টু ডু দ্যাট। এবং এটা যদি করতে থাকে, দেন আই থিঙ্ক দের ইজ এ বিগ ফিউচার আপনার অফ টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড এভরিথিং। আমরা যদি এখন আপনাদের টেলিনর হেলথ এবং ডিজিটাল হেলথ কেয়ার সলিউশনে আসি। সো আপনারা ইটস বিন কাইন্ড অফ অলমোস্ট 5 to 6 ইয়ার্স আপনারা শুরু করেছেন। সো আপনি যদি আপনাদের কোম্পানি নিয়ে ডিজিটাল হেলথ সলিউশন, হেলথ কেয়ার সলিউশনস এবং টেলিনর হেলথে, সো আপনার 5-year জার্নি নিয়ে একটু বলতেন, এন্ড দেন অলসো কাইন্ড অফ গিভ আস অ্যান ওভারভিউ অফ the current state of your company right now. Sure. So Telenor Health, started as a company of Telenor. So Telenor used to own it, এবং Telenor started the business. And in Bangladesh, we operated as a branch. The main office was in Oslo. So as part of that, we launched many products. একটা হচ্ছে health consultation. We are one of the largest health insurance provider. আমাদের পার্টনারের সাথে, হ্যাঁ, সো আমরা মেডিসিন ডেলিভারি করি, আমরা sample collection করি. We have partnership with ICDDRB to sample collections and all this stuff. So আমাদের under that we have around 6 million people who we are serving under the Telenor Health Electronic brand. So last year, the ownership of Telenor has changed, and Grameen Trust has taken over the ownership. And now we're renamed the company Digital Healthcare Solutions. And এটার একটা বড় ইম্প্যাক্ট হচ্ছে that now we are trying to connect clinics. সারা বাংলাদেশে প্রায় 200 clinics. There is a big hospital, which is under progress. So ultimately, the plan hচ্ছে to connect the digital health, the online, to the large clinics and hospitals, to the offline world, and make a continuous journey. So that's one. Second হচ্ছে, in this coronavirus time, আমরা প্রচুর করোনা রিলেটেড কাজ করেছি. We set up booths to collect samples. We did we have taken over the health and IEDC এর যে হেল্পলাইনটা আছে, সেটাতে we have taken over the management of the healthline. We launched a corona insurance, যেটার under we covered more than 200,000 people. So we did a lot of activities around that, as well as with partners like UK and others. We have done projects for who are very disadvantaged, কারণ আপনার গ্রামে বা চর এলাকায় যারা আছেন তাদের যাতেও ওই হেলথ কেয়ার সার্ভিসটা দেওয়া যায়। So while we started initially just over phone consultation, now we have
gone, like, our service range has gone very wide and to millions and millions of people around the country. Initially you kind of serve Grameenphone users only. এখান থেকে কি এখন move করে you want to kind of serve the broader or wider population of the country, and then probably also in other countries that you are planning to operate there? So we are completely, we have opened up our services to everyone. So একজন মানুষকে কেবলমাত্র গ্রামীণ ফোনের গ্রাহক হওয়ার দরকার নেই. Anyone, any individual বাংলাদেশের এখন can avail this service. So we opened up this service. কারণ আমাদের একটা বেসিক ভিশন ছিল যেটা বলেন healthcare for all. So we don't want to, limit the delivery of healthcare to a certain group of people. It's open for all. And the second thing is that it has to be at a very affordable price. যাতে আপনার একটা মানুষের access to healthcare should not depend সে সমাজের কোথায় আছে, বাংলাদেশের কোন ঢাকা শহরে আছে না কোথায় আছে না. So it has to be accessible to anyone at any at any point of the society or geographically. So it's that's the large vision that we have, এবং we are working on that. এবং এখন পর্যন্ত যা করেছি, we did a lot on digital side. আমরা এখন অফলাইন ওয়ার্ল্ডে অনেক কিছু কাজ করছি. So the whole idea is to make healthcare accessible even at your home. আপনি বাসায় বসে যেখানে থাকেন না কেন, you get as quality healthcare at any point of time of the day and at any point in the country. So that's the universal healthcare that we're working on. Our international expansion obviously it's on the map. আমরা প্রচুর inbound request পাই to partner. So আমাদের এখনো প্ল্যানটা হচ্ছে বাংলাদেশে আমাদের মডেলটাকে আরো একটু স্ট্রিমলাইন করা, আরো স্কেল আপ করে then we will look into other markets. Another fascinating aspect of your company that I find is আপনি এমন কিছু ভার্টিক্যালকে একসাথে আনার চেষ্টা করছেন যেটা not many companies around the world have tried. I don't know আপনারা কি প্রথম কিনা, যে হেলথ ইন্স্যুরেন্স এটা itself is a big industry, and আপনি ধরেন কনসালটেশন যদি বলি, এরপরে আপনারা আবার অ্যাওয়ারনেস এর জন্য বিভিন্ন কিছু কাজ করছেন. সো এই যে এত সব কিছুকে আপনি এক করা, সো হাউ ডিড ইউ কাইন্ড অফ কাম অ্যাবাউট দিস? কারণ ইটস এ চ্যালেঞ্জ, এগুলো সবই আলাদা ইন্ডাস্ট্রি. আপনারা কিন্তু সবকিছুকে আস্তে আস্তে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করছেন, সেটা যদি আমাদেরকে একটু বলতেন. এটা আমরা শুরু করেছিলাম প্রথমে হেলথ কনসালটেশন দিয়ে, and then we continue to add. You're right. I don't know of any company worldwide যেটা এই width and depth এ কাজ করে. So what we know are companies that are mostly focused on health insurance, অথবা health consultation, অথবা doctor appointment booking, অথবা আপনার marketplace, বিভিন্ন কনসেপ্টে. So আমরা will probably be only company যেটা পুরো হেলথ সেক্টরটাকে they're cutting across all the verticals. তার কারণটা হচ্ছে যে বাংলাদেশে আসলে এবং পৃথিবীর অনেক ইমার্জিং মার্কেটে দিস ইজ এ বিগ প্রবলেম, যে ইটস নট অনলি এ প্রবলেম অফ, কারণ আমরা যদি একজন হেলথ কনসালটেশন করতে চাই ওভার ফোন, উই ক্যান অনলি কনসাল্ট আপ টু প্রাইমারি কেয়ার, আমরা কিন্তু সেকেন্ডারি বা টার্সিয়ারি কেয়ার করতে পারবো না. এখন সেই পার্সনটাকে আমরা যদি হসপিটালে রেফার করি, এবং সেই হসপিটালে যদি উনি বিকজ ইন্স্যুরেন্সের অবে চিকিৎসা নিতে না পারেন, তাহলে কিন্তু আমাদের হেলথ কেয়ার ফর অলটা ডাজন্ট ওয়ার্ক. সো then we had to come up with insurance package to help them. তারপরে যখন আমরা চিন্তা করলাম যে আমাদের হেলথ কেয়ারে আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে মেডিসিন, আপনি যদি একটু অনেক মেডিসিন ভালো কোয়ালিটির ফার্মেসি সব জায়গায় নাই, কাজে আপনি যদি একটু দূরে থাকেন, ক্যান ইউ গেট দ্য মেডিসিন? সো দেন উই হ্যাড টু কাম আপ উইথ মেডিসিন ডেলিভারি. তারপর হলো যে স্যাম্পল কালেকশন, প্যাথোলজি, অনেকে বাসায় বসে আছেন. সো এভাবে আস্তে আস্তে, বিকজ আমাদের হেলথ কেয়ারে এত বড় এবং এত উইড এবং এত এরিয়া ইমপ্রুভমেন্ট আছে যে উই আর ট্রাইং টু অ্যাড্রেস, এবং উই বিলিভ দ্যাট দিস আর অল কানেক্টেড to our mission of healthcare for all. And we started going to all these verticals and putting those together. So you are not afraid of making kind of going into partnership with other organizations. আপনারা ডক্টর রোলার থেকে শুরু করে আপনি আইসিডিডিআরপির সাথে কথা বলছেন, সো এরকম যে আপনারা অনেকগুলো অর্গানাইজেশনের সাথে পার্টনারশিপ করছেন ইনস্টেড অফ ইউ বিল্ডিং অন ইউর ওন, এটা নিয়ে একটু যদি বলতেন আমাদেরকে. এটা কারণ হচ্ছে যে হেলথ কেয়ার প্রবলেমটা এত বড় এবং এত বিশাল, যেটা কোনো একটা কোম্পানির পক্ষে সলভ করা সম্ভব না. সো এখানে আমরা যেটা করার চেষ্টা করছি, উই আর ট্রাইং টু কিছু সার্ভিস আমরা নিজেরা দিই, যেমন হেলথ কনসালটেশনস এন্ড আদার. কিছু সার্ভিস আমরা পার্টনার করছি, যেমন আপনি বললেন যে স্যাম্পল কালেকশনস অথবা আপনার ইন্স্যুরেন্স এন্ড আদার্স. কারণ হচ্ছে কি যে আমরা উই ওয়ান্ট টু মেইনটেইন আওয়ার রিলেশনশিপ উইথ আওয়ার কাস্টমার বেস, আমাদের যারা মেম্বার বেস আছে তাদের সাথে রিলেশনশিপ এবং তাদের যে নিডটা সেটাকে আমরা সলভ করতে চাচ্ছি.
এবং সেই নিড সলভ করতে গিয়ে আমরা যদি কালকে একটা ইন্স্যুরেন্সের দরকার হয়, একটা হেলথ ফাইন্যান্সিং এর দরকার হয়, অথবা কালকে যদি আমাদের সাপোর্টেশন দরকার হয়, উই ডোন্ট ওয়ান্ট টু বিল্ড দ্যাট ভার্টিক্যাল বিকজ দ্যাট ইটসেলফ ইজ বিগ এনাফ, এবং অন্যান্য কোম্পানিরা ওখানে কাজ করছেন। সো উই ওয়ান্ট টু ব্রিং দেম ইন অ্যাজ পার্ট অফ আওয়ার পার্টনারশিপ টু সার্ভ আওয়ার কাস্টমার্স। এবং সেটা ইজ এ ইটস সর্ট অফ লাইক এ উইন উইন ফর অল, কারণ তাহলে উনি যেটা ধরেন কেউ একজন যদি সাপোর্টেশনে কাজ করেন, we are giving them the customer flow যাতে that business is growing. At the same time, we don't have to develop that. It is saving us money and time not to develop the business. I mean, it's a holistic approach to solve this whole healthcare problem rather than trying to do everything এবং কোনোটাতেই অত কিছু করতে না পারা। জি, সো আমরা দেখতে পাই যে টেক ইন্ডাস্ট্রিতে ইফ ইউ লুক এট কাইন্ড অফ চাইনা, দে হ্যাভ উইচ্যাট এন্ড দেন আপনার আলিপে অর সিঙ্গাপুরের গ্র্যাব, গত দুদিন আগে রাশিয়ান একটা টেক জায়ান্ট ইয়ান্ডেক্স গোর কথা বলছে। সো দিস আর অল সুপার অ্যাপ। এইসব সুপার অ্যাপ গুলো কিন্তু দে ডু নট গো অ্যাজ ফার অ্যাজ ইনক্লুডিং হেলথ কেয়ারে কিন্তু যাচ্ছে না। আপনারা কি হেলথ কেয়ারের জন্য একটা সুপার অ্যাপ হওয়ার প্ল্যান করছেন? ইজ দ্যাট ইউর অ্যাম্বিশন? আমরা যেটা বলি ডিজিটাল ফ্রন্ট ডোর টু হেলথ। হ্যাঁ, সো অর্থাৎ হচ্ছে আপনি হেলথে যেতে গেলে উই আর দ্য ফ্রন্ট ডোর, উই ওপেন আপ দ্য ডোর ফর ইউ টু হেলথ কেয়ার, এবং সেটার জন্য উই ব্রিং ইন অল দি আদার সার্ভিসেস টু দ্যাট। এবং সো ইউ ক্যান সে ইন আ ওয়ে যে আমরা হয়তো ওভার টাইম উইল বিকাম এ সুপার অ্যাপ ইন দ্য হেলথ কেয়ার স্পেস, যেখানে উই প্রোভাইড অল সর্টস অফ হেলথ কেয়ার সার্ভিসেস। সো দ্যাট ইজ আওয়ার আলটিমেট ওয়ার উই উইল বি হেডিং। ইন জেনারেল আপনি যে এক্সাম্পল গুলো দিলেন, ধরেন উইচ্যাট বা অন্যান্য যেটা আছে, হ্যাঁ, বা গ্র্যাব, এরা যারা সুপার অ্যাপ করে কি ওই সুপার অ্যাপের কনসেপ্ট ওরা এসেন্সিয়ালি শুরু করে রাইড শেয়ারিং থেকে, সেখান থেকে এখন ন্যাচারাল এক্সটেনশন হচ্ছে ডেলিভারি, সেখান থেকে ন্যাচারাল এক্সটেনশন হচ্ছে যে ডেলিভারি করি তাহলে ফুড ডেলিভারির সাথে সাথে অন্য কিছু ডেলিভার করবো, এবং অবভিয়াসলি আমি যদি রেগুলার রাইড শেয়ার করি সেখানে আমার পেমেন্ট থাকতেই হবে, সো উই ক্রিয়েট এ ওয়ালেট। সো এটা হচ্ছে একটা খুব কমন ফর্মুলা এই স্পেসে যারা রাইড শেয়ারিং এ কাজ করছে, এবং এটা উই আর সিইং অ্যাক্রস মার্কেট। ওইখানে হেলথ কেয়ারটা আনা ডিফিকাল্ট, কারণ হেলথ কেয়ার ইজ সাচ এ স্পেশালাইজ, এবং এখানে কোয়ালিটি ইজ সো ইম্পর্টেন্ট, এবং কোয়ালিটির সাথে ইউ আর অলসো হ্যাভ টু রিমেম্বার দ্য লায়াবিলিটি। হ্যাঁ, এটা ভুল কনসালটেশন হলে যে লাইবিলিটি না, সো দিস সো এই কারণে অনেকেই হেলথ কেয়ারটাকে সেপারেট রাখে আর কি, একটু ভয় পায়। বাট আমরা বাংলাদেশের জন্য আমরা উই পার্টনার উইথ পাঠাও হেলথ অ্যাপ, ওরা একটা হেলথ অ্যাপ করছে যেখানে উই আর প্রোভাইডিং সার্ভিসেস। But in general, our overall vision is to be that front door to health for anyone and everyone across the country. আপনাদের কি কারেন্টলি যে অ্যাপ আছে, অ্যাপ এবং ওয়েবসাইট, আপনি আমরা অনেকগুলো টেকনোলজি প্লেয়ারদের সাথে বাংলাদেশে যখন কথা বলি, অনেকে বলেন যাদের অ্যাপ রয়েছে সেক্ষেত্রে ওনাদের অনেক রেসপন্সেস আসে বা অনেক কাস্টমার আসেন হলো অ্যাপ থেকে রাদার দেন ওয়েবসাইট থেকে। আপনারাও কি আপনাদের এরকম কিছু ট্রেন্ড দেখতে পাচ্ছেন? আমাদের যেটা হচ্ছে, আমাদের কাস্টমার গ্রুপটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, সো ধরেন যে ইয়াং যারা বেসিক্যালি অ্যাপ ইউজার, তারা আবার অত হেলথ কনসিয়াস না। তাহলে হয় আমার তো বয়স কম, কিছু হবে না। সো আমাদের যারা কাস্টমার গ্রুপ, তারা কিন্তু ধরেন গ্রামে গঞ্জে মফস্বল শহরে সারা বাংলাদেশে ছড়িয়ে আছেন, এবং তারা মোস্টলি মিডল এজ অথবা একটু ওল্ডার এজ। সো ওনারা আর নট ভেরি কমফোর্টেবল ইউজিং অ্যাপ, এবং অনেক ক্ষেত্রে হয়তো স্মার্টফোনটাও নাই। তো সেই ক্ষেত্রে আমাদের সার্ভিসগুলো কিন্তু এমনভাবে ডিজাইন করা যে ইউ ডোন্ট নিড টু হ্যাভ এন অ্যাপ, অথবা আপনার ইন্টারনেট বা ওয়েব থাকতে হবে কথা নেই। ইফ ইউ হ্যাভ এ সিম্পল ইন্টারনেট অথবা জাস্ট এ ফোন লাইন, সেটা দিয়ে কিন্তু ইউ ক্যান ডু কনসালটেশন, আপনি ইউ ক্যান ডু দ্য ইন্স্যুরেন্স, হ্যাঁ, ইউ ক্যান অর্ডার ইউর প্রেসক্রিপশন এভরিথিং। সো আমরা কিন্তু অনেক কিছু ফোন বেস করে রেখেছি, যাতে একজন পার্সন যাতে হেলথ কেয়ার অ্যাক্সেসটা ইম্প্যাক্ট না হয় বিকজ তার স্মার্টফোন নাই। সো সার্ভিস ইজ ডিজাইন ইন এ ওয়ে যে যারা স্মার্টফোন আছেন তাদের জন্য অ্যাপ আছে, and they get everything. যাদের একটা ফিচার ফোন ইউজ করছেন তারাও গেট অল দ্য বেসিক হেলথ কেয়ার সার্ভিসেস থ্রু দ্যাট ফোন। ইটস অ্যামেজিং। আমরা যদি এখন একটু পার্সোনালি যদি আসি, যেহেতু আমরা ইন্টারনেট এবং হেলথ কেয়ার নিয়ে অনেক কথা বলছিলাম, যে আমরা শুরু করেছি ইন্টারনেটের পাওয়ার এন্ড পসিবিলিটিস নিয়ে। ক্যান ইউ টেল আস হাউ ডিড ইন্টারনেট চেঞ্জ ইউ সাজিদ ভাই এজ এ পারসন? এটা তো আসলে ইন্টারনেটটা মানে আমার তো মনে হয় দ্যাটস মানে ইফ ইউ থিঙ্ক আমাদের ইন্ডিভিজুয়াল লাইফ, হ্যাঁ, আমার বা আপনার অনেকের ইন্ডিভিজুয়াল লাইফে, আমার মনে হয় মানে আমরা যদি বলি ইম্প্যাক্ট অফ ফ্যামিলি, হ্যাঁ, আমার তো মনে হয় যে অনেক ক্ষেত্রে ফ্যামিলির থেকেও ইন্টারনেটের ইম্প্যাক্টটা বেশি একটা মানুষের লাইফে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে কারণ হচ্ছে যে internet opens up so many doors and so many opportunities, and it changes outlook in such a drastic way যে এটা হয় কি ওই যে ব্যারিয়ারটা ভেঙে দিচ্ছে। সো আমার জীবনে ইন্টারনেট হ্যাজ এ হিউজ ইনফ্লুয়েন্স। আমি যখন when I first started
getting access to internet এবং ফোন করা, মানে সোশ্যাল মিডিয়া উন্নত অ্যাক্সেস করা, সেখান থেকে I connected with people all over the world. I connected with companies all over the world. মানে just আপনি যদি টুইটার চিন্তা করেন, with Twitter আপনি কিন্তু you can pretty much reach anyone in the world. হ্যাঁ, মেসেজ দেওয়া, কথা বলা, কানেকশন নেটওয়ার্ক করা, লিঙ্কডইন, obviously email, that has changed the mode of transportation. আপনার Google and everything, books. So internet, I mean, what I am today, I'm sure there is a huge influence of internet. ইন্টারনেটের আরেকটা বিরাট ব্যাপার হচ্ছে যে it lets you be who you are. হ্যাঁ, মানে আপনার যদি একটা, if you have a concept in your mind, এবং আপনি ধরেন একটা শহরে আছেন যেখানে আপনার সাথে এগ্রি করে না, but if you go into internet you will find someone in the world who agrees with you, right? So ওইটা কিন্তু it opens up door for you, এবং আপনি একজন মানুষ নিজেকে ডেভেলপ করার জন্য একটা ইন্টারনেট কানেকশন ইজ এনাফ। মানে আপনি whatever you want to read, study, research, learn, YouTube থেকে and everything, you can pretty much do anything you want to be in your life if you have an internet connection. So it's a huge force to improve talent and level the playing field, as they say. You wear so many hats. আপনি শুধু যে হেলথ কেয়ারে কাজ করছেন এটা না, আপনি আবার ইনভেস্টমেন্টেও বিগ। আপনি বলছিলেন হেলথ কেয়ারের কথা, এবং এখানে ফান্ডিং এর অভাবও রয়েছে। রাইট নাও VCs are not pouring in a lot of money to আমাদের স্টার্টআপ ইকোসিস্টেমে। আপনি কি দেখেন সামনে 5 বছরে where do you see it going at? Overall the trend is positive. আমরা যদি আজ থেকে 5 বছর আগে চিন্তা করি আর এখন চিন্তা করি, 5 বছর পরে চিন্তা করি, the number of companies that are coming up has significantly gone up proportionately. The number of investments that are happening in companies have significantly gone up. So এবং অনেক entrepreneurs আগে যেমন they used to be, the typical career was to go and join a multinational company and work there. এখন কিন্তু we are seeing many bright young people coming out and trying to build their own companies. So social changeটা হচ্ছে. So these are all positive process. But one thing we have to remember is we are talking about international funding. তখন কিন্তু we are dealing with everyone else in the region. So then we are competing with India, we are competing with Indonesia, we are competing with Vietnam, all the countries in the region, and of course globally. সেটা is a very different level playing field. সেখানে কিন্তু you are competing not only because the idea that entrepreneurs trying to build Bangladesh, that idea has been tested maybe in Brazil, maybe in Mexico, maybe in Indonesia, somewhere, right? So ওইটা একটা বিরাট issue. So that entrepreneur is competing with all of them. আমি যদি একটা VC হয়, and if I'm sitting in United States and trying to invest some money in an Asian startup, I will always compare যে বাংলাদেশের স্টার্টআপের সাথে আমার অন্য অপশনগুলো কোনটা would give me better return on my money. So ওই ল্যান্ডস্কেপে গেলে বাংলাদেশ হ্যাজ লং ওয়ে টু গো। আমরা এখন যেখানে আছি ওখান থেকে উই স্টিল হ্যাভ এ লং ওয়ে টু গো। তার কয়েকটা কারণ হচ্ছে যে একটা হচ্ছে যে বাংলাদেশে এখনো স্টার্টআপ ইকোসিস্টেমটা ওই স্কেলে ম্যাচিউরড না। আমরা উই হ্যাভেন্ট সিন এ গুড এক্সিট, এবং যে একটা ইনভেস্টর প্রথমে মনে হবে যে আমি যেখানে ইনভেস্ট করি আমার এক্সিট কি হবে। So there has no good exit here. So there's a signaling problem there. Second হচ্ছে যে আমাদের স্টার্টআপ যারা ফাউন্ডার আছেন অনেক ক্ষেত্রে then they need much more hand holding compared to other markets, কারণ এরা অনেকেই ফার্স্ট টাইম ফাউন্ডার। এখানে কিন্তু ওরকম সেকেন্ড টাইম থার্ড টাইম কোম্পানি করে এক্সিট করে এসছে ওই গ্রুপটা নাই। সো দ্যাটস আনাদার চ্যালেঞ্জ। সো এখানে হ্যান্ড হোল্ডিং অনেক আছে। থার্ড হচ্ছে যে দ্য মার্কেট ইটসেলফ, ওয়েল বাংলাদেশ অ্যাজ এ মার্কেট ইজ বিগ locally, but then again there are types of services which decide what type of market a country possesses. আমাদের এখনো ওখানে ওই স্কেলের অনেক জায়গাতে ওই মার্কেট অত বড় না compared to many other markets. So that is the other thing Bangladesh startup entrepreneurs have to compete with others. So these are the three challenges. But overall, I'm very positive. A lot of these challenges can be overcome. And Bangladesh থেকে we'll see not only companies that are focusing on Bangladesh market, but global market. It will become a global company. So that possibility is always there. বিভিন্ন দেশ থেকে আপনি অনেকের স্টার্টআপ এন্ড বিজনেস পিচেস দেখেন। সো হোয়াট আর সাম অফ দ্য থিংস দ্যাট বাংলাদেশি যারা আপনার কাছে পিচ করতে আসে তাদের কাছে আপনি মিসিং, যে বাংলাদেশের ফাউন্ডাররা ওনারা কিভাবে আরেকটু ইমপ্রুভ করতে পারেন? আমার মনে হয় একটা বড় ইমপ্রুভমেন্ট এরিয়া আমাদের বাংলাদেশের ফাউন্ডারদের ক্ষেত্রে, আমাদের সবার ক্ষেত্রে না, আমি শিওর দেয়ার আর বাংলাদেশের কিছু ফাউন্ডার আছে যারা দে আর ভেরি গুড, তাদেরকে বাদ দিলে in general আমি যেটা দেখি there is a lack of understanding of the whole challenge. মানে আমাদের অনেকেই স্টার্টআপে এসেছেন just because it sounds good, একটু গ্ল্যামার, একটু sounds good,
একটা কনফারেন্সে গিয়ে কথা বলা, so that all helps. But that building a company is a very difficult thing to do, এবং ওইখানে যে চ্যালেঞ্জটা আমার মনে হয় অনেক ওইভাবে কম্প্রিহেন্ড করেন না। সেকেন্ড জিনিস আমি যেটা দেখি অনেক স্টার্টআপের ফাউন্ডারের ক্ষেত্রে, তাদের ওই গ্লোবাল আউটলুকটা নাই। হ্যাঁ, পৃথিবীতে কোন দেশে কি হচ্ছে না, তবে অনেকে মনে করেন যে তাদের আইডিয়াটা ইজ ভেরি ইউনিক। হ্যাঁ, ওই আইডিয়াটা বোধহয় পৃথিবীতে আর কেউ নাই। বাট ফ্র্যাঙ্কলি আমি এখন পর্যন্ত এমন কোনো আইডিয়া শুনিনি বাংলাদেশে যেটা আই ডোন্ট নো, মানে আমি তো অত জানি না, বাট ইভেন আই নো অফ কোম্পানিজ হু আর ডুইং ইট somewhere else in the world. So এখন পর্যন্ত এরকম কোনো ইউনিক আইডিয়া বাংলাদেশে দেখিনি, which is fine. আপনার অনেক বড় বড় কোম্পানি, আপনি যদি গ্র্যাব বলেন, গোজ্যাক বলেন, ইন্ডিয়াতে ওলা বলেন বা ফ্লিপকার্ট বলেন, এইসব আইডিয়াস হ্যাভ বিন টেস্টেড এবং প্রুভেন ইন আদার মার্কেটস। এইসব দেশে জাস্ট রেপ্লিকেট হয়েছে, দ্যাট দোজ কোম্পানিজ themselves are 10, 12, $15 billion companies. Right? So there's nothing wrong with it. It's a question of মানে ওই acknowledgement যে আইডিয়াসগুলো have been tested, but the execution of that in Bangladesh market, I am the best person to do it. ওই ফাউন্ডারের ক্ষেত্রে ওই কনভিকশনটা আনা এবং ওই পিচটা করা, এটা আই সামটাইমস সি ল্যাকিং। সো এরকম বেশ কিছু ব্যাপার আছে যেগুলো আই থিঙ্ক আওয়ার ফাউন্ডার্স নিড টু ইমপ্রুভ কোয়াইট আ লট। আপনার সাথে কথা বলে মনে হচ্ছে মানসিকতায় এখনো একটা বিশাল পরিবর্তনের দরকার আছে। যে স্টার্টআপে আমি জাস্ট পিচ করতে যাবো না, আই হ্যাভ অ্যান আইডিয়া, এটা মানেই না যে আমি পিচ করতে চলে যাবো, ইনভেস্টমেন্টের কাছে চলে যাবো। বিজনেস মডেলটা ভ্যালিডেট করার জন্য আমি কি করছি, এই কোয়েশ্চেন গুলো যখন আমি ভালো মতো আস্ক করবো, এন্ড আমার ওই যে আপনি যেটা বলছেন কনফিডেন্স, কনভিকশন এন্ড প্যাশন, এটা যদি আপনি ইনভেস্টর যদি দেখতে না পারে ফাউন্ডারের মধ্যে, তাহলে তো এন্ড অলসো হ্যাভিং এ গুড টিম, তো এটা না দেখলে তো একজন ইনভেস্টর হিসেবে আপনার জন্য ইটস ভেরি ডিফিকাল্ট টু ইনভেস্ট, রাইট? মানে ওই যেটা বললাম যে আপনার ধরেন মানে একটা ইনভেস্টরের কাছে এত, স্পেশালি ইফ ইউ টকিং অ্যাবাউট ইন্টারন্যাশনাল ইনভেস্টর্স, তারা কিন্তু ইজ অলওয়েজ কম্পেয়ারিং, তাদের কাছে কিন্তু এ ডলার ইজ এ ডলার। হ্যাঁ, সেটা বাংলাদেশে হোক, ইন্ডিয়া হোক, ইন্দোনেশিয়া হোক, ভিয়েতনামে হোক, এনিওয়ার, রাইট? সো তাদের কাছে কিন্তু দ্য কোয়েশ্চেন অফ রিটার্ন, কোন দেশে ইনভেস্ট করলে দে উইল গেট দ্য মোস্ট রিটার্ন। এখন আমি অ্যাজ এ বাংলাদেশি, আমি বাংলাদেশে ইনভেস্ট করছি, দ্যাট ইজ নট সো মাচ বিকজ আমি খুব বিশ্বাস করছি যেটা বিশাল রিটার্ন হবে, অনেক ক্ষেত্রে হবে, but অনেক ক্ষেত্রে ইজ মোর অফ অব্লিগেশন টু হেল্প দ্য কান্ট্রি অথবা ফেলো বাংলাদেশিস। কিন্তু যে ইনভেস্টর বসে আছে ইন US or he doesn't care, right? For him, he has a fiduciary responsibility to ensure the return of the fund. So kind of calculation is very different. So that's where our startup founders need to step up. আমরা জানি আপনি গত 5-6 বছর ধরে আপনি হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে একটা বড় চেঞ্জ মেক করার চেষ্টা করছেন, and we can only hope you just grow big and kind of make a difference in more people's lives, many more people's lives. কিন্তু can you tell us how did kind of Telenor Health ওখানকার প্রজেক্ট অনেক এবং ডিজিটাল হেলথ কেয়ার সলিউশন আপনাকে চেঞ্জ করেছে? হাউ ডিড দিস স্টার্ট আপ, যে এই জার্নিটা, আপনি আগে ছিলেন কমপ্লিটলি ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে, এসে হেলথ কেয়ারে এলেন, 6 বছরে এই ইন্ডাস্ট্রি বা এই স্টার্টআপ কি আপনাকে চেঞ্জ করেছে এজ এ পারসন? আমার পার্সোনালি ইট হ্যাজ বিন এ বিগ চেঞ্জ। দুইটা কারণ, একটা হচ্ছে ইফ ইউ আর পার্ট অফ এ ভেরি লার্জ কর্পোরেট, যেটা ব্যাংকিং এ হয়তো ইজ পার্ট অফ দিস হোল, না, সো সেটা কিন্তু in many ways it adds a lot of things in your career, such as a discipline and everything, but it also impacts the creativity. কারণ আমি যখনই কর্পোরেট ওয়ার্ল্ডে অনেকেই দেখি, one of the things I notice is that a lot of people are afraid to think out of the box or think very creatively. Corporate structure টা এমন যে they really try to box people into certain boxes and work on that. But যখন আমি ডিজিটাল হেলথ কেয়ারে বা টেলিনর হেলথে কাজ করছিলাম, যদি ইট ওয়াজ পার্ট অফ দ্য টেলিনর গ্রুপ and এখন পার্ট অফ দ্য গ্রামীণ, বাট এটা যেটা হচ্ছে যে আই হ্যাভ এ কমপ্লিট freedom to build the company from scratch. So which really helped me to think differently, creativity, pushing ideas, very different atmosphere of work, very different culture of work. And as a result, my outlook of not about only the healthcare and digital health, but my outlook about in general about the world and আপনার technology space has changed significantly. Digital healthcare হচ্ছে কি এমন একটা স্পেস যেটার এক্সপোজার এখন খুব বেশি। So as working as part of this space, I had the opportunity to work with some very bright minds, going into ধরেন আপনার বিভিন্ন forums and everything. So that really helps to grow and develop the outlook. So ওইটা এই দুটো would be a significant impact on me personally. সবাই কোভিড এর মধ্য দিয়ে যাচ্ছি, আমাদের সবার জীবনে কোনো না কোনো ভাবে পরিবর্তন এসছে, আমার ব্যবসায় তো পরিবর্তন এসছে, অনেক জায়গায় পরিবর্তন এসছে। So what are you doing right now to kind of keep yourself sane আর কি,
যে এর মধ্যে আমরা দেখি অনেকে অনেক কিছু করছে। So, আপনি কি করছেন যে নিজেকে সেম রাখার জন্য? বিকজ ইউর So, ওয়ার্কিং, ইউর লুকিং এট ডিফারেন্ট স্টার্টআপস, আপনি ইনভেস্টমেন্টের দিকে দেখছেন, আপনার নিজেদের স্টার্টআপের দিকে দেখছেন। এর মধ্যে ব্যক্তিগত লাইফে আপনি নিজেকে কিভাবে সেম রাখছেন? I mean, the past 4 or 5 months, couple of things have happened. I mean, because of we are into digital health, the workload and everything has gone up because of so many other projects that we got involved, and we had a lot of inbound interest from different organizations to help them out on digital health space. So that's why. Second is within this time, I worked on launching a VC fund, that has progressed a lot. And I started on the whole tech investment, ramping that up. The third thing is I started a newsletter, to talk about the healthcare and health economics and especially focusing on COVID-19. So I do it occasionally. I found out the frequent, I do best frequent, initial stage of COVID. Fourth thing is I started learning a lot of new games. So I started picking up lawn tennis and a couple of other games. So I started, pick up 2 or 3 new games. So that's the other one. Yeah, what else? So yeah, so quite a few things. ধন্যবাদ সাজিদ ভাই, আপনার সাথে কথা বলতে পেরে খুবই ভালো লেগেছে। আমরা হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে এবং কি হতে যাচ্ছে অনেক ইনসাইট পেয়েছি, এবং নতুন উদ্যোক্তাদের জন্য আপনার কাছ থেকে কিছু লেসন্স পেয়েছি। সো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।